এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আলোচনায় আসার আগে যে বিষয়ের দিকে আপনাদের নজর রাখতে বলবো, বিনয় মিশ্রর বাড়িতে হানা দিয়েছে সিবিআই, জানিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। এবং এই তরজা আরো এক ধাপ এগিয়েছে, যেখানে তোলাবাজ ভাইপো ধরা পড়বেন এরপর এমনই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি, শুনুন। কালকে তো বিনয় মিশ্রের ঘরে সিবিআই ঢুকার পর থেকে মনে হয় দরজা বন্ধ, মুখ বন্ধ। আর একটা শুধু চৌকাট পেরালে তোলাবাজ ভাই একদম কাছাকাছি এসে গেছে। শুভেন্দু এখন সিবিআই এর মুখপাত্র হয়ে দাঁড়িয়েছে। সিবিআই কাকে অ্যারেস্ট হবে শুভেন্দু আগে থেকে কি করে বলছে? গরু পাচার কাণ্ডে যুব তৃণমূলের সাধারণ সম্পাদকের নাম উঠে আসার পর থেকেই ছড়তে শুরু করেছে রাজনৈতিক তরজার পারদ। এই ইস্যুকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছেন বিজেপির শীর্ষ নেতারা। বিনয় মিশ্র খুব পপুলার লোক, সবাই জানে, আর কেন পপুলার সেটাও সবাই জানে, আর সেই জন্যই রেড হচ্ছে। পশ্চিমবাংলায় এই যে দুর্নীতি, হিংসা, অসামাজিক কার্যকলাপের যে এত বাড়বাড়ন্ত, আর তার যারা কিংপিন, যেখান থেকে এটা শুরু হয়, যারা অপারেট করে, তাদের নাম সবাই জানে, মুখে মুখে ঘোরে। আর যদি সিবিআই রেড করে, যদি ঠিক হয় তো সত্য সামনে আসবে। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই ভাইপো ইস্যুতে লাগাতার আক্রমণ শানিয়ে চলেছেন শুভেন্দু অধিকারী। গরু পাচার কাণ্ডে যুব তৃণমূলের সাধারণ সম্পাদকের বাড়িতে সিবিআই তল্লাশির পর হাতে নতুন অস্ত্র পেয়ে গেছেন তিনি। আমার বলছে যে তুমি তোমার বাড়িতে থাকতে লজ্জা করবে না, তোমার বাড়িতে লোকরা সব তৃণমূলে আসে। এখন আমি বলছিলাম ওই তোলাবাজ ভাইপো, তো কালকে তো বিনয় মিশ্রের ঘরে সিবিআই ঢুকার পর থেকে মনে হয় দরজা বন্ধ, মুখ বন্ধ। লাল চুল, কানে চুল, তার নাম চুবা চুবা। আর একটা শুধু চৌকাট পেরালে তোলাবাজ ভাই একদম কাছাকাছি এসে গেছে। সুর চড়িয়ে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। কে এনামুল, কে বিনয় মিশ্র, তাদের কেউ জানে না। তার সঙ্গে অভিষেক ব্যানার্জিকে যুক্ত করা একদম অসভ্যতা। গতকাল বাবুল সুপ্রিয় এই ধরনের কথা বলেছিলেন। যদি সাহস থাকে, সৎসাহস থাকে, শুভেন্দুর বিরুদ্ধে যে প্রমাণ তাদের আছে সেটা এবিপি আনন্দর সামনে তুলে ধরবে। গরু পাচার কাণ্ডের তদন্তে শুক্রবার যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় মিশ্রের আরও একটি ফ্ল্যাটে তল্লাশি চালায় সিবিআই। হদিশ না মেলায় তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। অন্যদিকে তা নিয়ে তরজা এখন সরগরম রাজ্য রাজনীতি। সত্যজিৎ বৈদ্য, আশাবুল হোসেন ও অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি জয়প্রকাশ দার কাছে আসবো। জয়প্রকাশ দার, সমস্ত হুঙ্কার ভোটের দিকে তাকিয়ে রাজনীতি হচ্ছে, তৃণমূলের অভিযোগ। না, এটা সৌগতবাবু এটা কি বললেন? ওনার এখন বয়স হয়েছে, কি বলতে কি বলছেন। বললেন যে কে ইমানুল, কে বিনয় মিশ্র, কেউ তা জানে না। সে কি 23 তারিখ 2023 জুলাই 2020 অভিষেক ব্যানার্জি নিজে সই করে তিনি বার করছেন এই যে তৃণমূল যুব কংগ্রেসের লিস্ট, পদাধিকারীদের লিস্ট। তাতে তো জল করছে বিনয় মিশ্রের নাম, কেউ জানে না। তিনি তো একদম অভিষেক ব্যানার্জির কাছের লোক, ডান হাত বললেও কম বলা যায় না। আর এদিকে সৌগত বাবু কেউ জানে না। এ হচ্ছে তৃণমূলের দ্বিচারিতার চূড়ান্ত দ্বিচারিতা। এখন বলবো আমরা ওকে চিনি না। জয়প্রকাশ দা, চন্দ্রিমাদি বলুন বলুন। জয়প্রকাশ বাবুর জ্ঞান দেখে আমি একদম অবাক হয়ে যাচ্ছি। কে কার ডান হাত বাঁ হাত সবই উনি জানেন। তো সবই যদি জানেন, তৃণমূল যুব কংগ্রেসের অনেক সাধারণ সম্পাদক, বিনয়ও ছিল হয়তো তার মধ্যে, সৌগতবাবু সেটাই বলেছেন। কিন্তু যদি সত্যি সত্যি এগুলো ভোটের জন্য না হতো, যদি সত্যি সত্যি একটা কোনো দুর্নীতিপরায়ণ লোককে ধরার ব্যাপার হতো, তা 14 সাল থেকে আজকে 20 সালের পরে 21-এ এসে বিনয় মিশ্রকে ধরবার এই লুকআউট নোটিশ ফোটিসের রেড ফেডের ব্যাপার কেন? তাহলে তো একদিনে হয়নি, তো গরু পাচার একদিনে হয়নি, অন্য কিছু কয়লা পাচার একদিনে হয়নি, হঠাৎ এখন সিবিআই এর মনে পড়লো। অর্থাৎ সিবিআই যে তোতা পাখি, যেটা বলছেন যে এতদিনে মনে পড়লো সিবিআই, এই যেই ভোট সামনে আসে তখন এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর তৎপরতা শুরু হয়, যেটা তৃণমূল বলে আসছে। 7 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু সারদা মামলার নিষ্পত্তি হয়নি। 2011 থেকে আজকের তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজনীতির যে সংস্কৃতি আমরা লক্ষ্য করছি,
এটা অত্যন্ত চিন্তার, দুর্ভাগ্যজনক এবং রাজ্যের সাধারণ মানুষ হিসেবে এটা লজ্জার। কেন নির্দিষ্টভাবে কথা বলছি? আমরা একটা দীর্ঘ 34 বছরের বাম শাসনকাল দেখেছি এবং যে শাসনকালে এই রাজ্যের মানুষজনের 47% থেকে 52%-এর মধ্যে সরকারের পক্ষে তখন যারা ছিলেন এবং সরকারের বিপক্ষে মানুষ তাদের মতদান করতেন। কিন্তু কখনো এই সংস্কৃতি দেখিনি 34 বছরে, যেখানে ক্রমাগতভাবে রাজনীতির আলোচনাটার কেন্দ্রে থাকছে হচ্ছে দুর্নীতি এবং দুর্নীতির অভিযোগ। 1, 2, রাজনীতির আলোচনার কেন্দ্রে থাকছে দল ভাঙানো, সন্ত্রাস এবং হিংসা। 2, 3, রাজনীতির কেন্দ্রে থাকছে ধর্মকে ব্যবহার করে বিভাজন তৈরি করা। এটা রাজনীতির সংস্কৃতির মান বিচারে তীব্রভাবে নিন্দার এবং চিন্তার। আজকে যারা দাঁড়িয়ে আমরা 2011 থেকে রাজনীতির 20 সাল পর্যন্ত লক্ষ্য করছি, মাননীয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব মুকুল রায়, সে সময় তৃণমূল কংগ্রেসের উনি শিখরে ছিলেন, মাননীয় বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পরে দলের গুরুত্বের মধ্যে ছিলেন, এরকমই খবরের কাগজ, প্রিন্ট মিডিয়া বলতেন। সেই মানুষ প্রতিদিন প্রায় সন্ধ্যেবেলায় বিভিন্ন দল থেকে ভাঙিয়ে পতাকা নাড়তেন এবং তৃণমূল কংগ্রেসে মানুষ কি করে যুক্ত হচ্ছেন তার চিত্রনাট্য সামনে নিয়ে আসতো। ইদানিংকালে আবার লক্ষ্য করা যাচ্ছে একই কায়দায়, তখন ভারতীয় জনতা পার্টির 2% থেকে 6%-এর মধ্যে মানুষের জন্য সমর্থন ছিল। আজকে এই রাজ্যে ধর্মকে বারবার করে ব্যবহার করে যখন মানুষের সমর্থন কিছুটা বেড়েছে, তখন দেখা যাচ্ছে যে সেই ভারতীয় জনতা পার্টি একই পদ্ধতি, একই কায়দায়, একই হিংসা, একই সন্ত্রাস পদ্ধতিতে আক্রমণ করছে এবং এই দল থেকে ও দলে লোক যাচ্ছে। এই জিনিসটা কখনো আমরা দেখিনি এবং জয়প্রকাশ দা দীর্ঘদিন কিন্তু এই স্টুডিওতে উপস্থিত থেকে একে তীব্রভাবে সমালোচনা করতেন। আজকে খুব অবাক লাগছে, জয়প্রকাশ দা নিশ্চয় আপনার ভেতরে আসলে কোথাও খারাপও লাগে যে একই রকম ভাবে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপির এই জায়গায় একই সমালোচনা, একই ধরনের অ্যাপ্রোচ বারবার করে উঠে আসছে। না না দেবাশিস বাবু, না দেবাশিস বাবু, আপনি একটু ভুল বললেন। আমি আগে জাতীয় কংগ্রেসে ছিলাম, এখন বিজেপিতে এসছি, কিন্তু দল বদল করলেও আমাকে সুর বদল করতে হয়নি। সেদিনও আমি দ্ব্যর্থহীনভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার দুর্নীতি, তার নীতির বিরোধিতা করেছি, আজকেও একই সুরে করে যাচ্ছি, এটাই কথা। কিন্তু আপনাকে মনে করিয়ে দিই, যে সিপিএম, যে লেফট 70-80 বছর ধরে কংগ্রেসকে বুর্জুয়া পার্টি বলে গেছে, আজকে তাদেরকেই বলছে কোথায় গেলে ভাই, এসো ভাই, তোমার কাঁধ ধরে দাঁড়াই ভাই, তা তোমরা হচ্ছে সব থেকে বড় দল ভাই। এইটা আগে বেশি চিন্তা করুন। আমি আরেকটি কথা শুধু বলবো এই প্রসঙ্গে, জয়প্রকাশ দা নিশ্চয়ই মনে আছে যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবার স্বার্থে কমন মিনিমাম প্রোগ্রামকে সামনে রেখে ইউপিএ 1 এর একটা ইতিহাস ভারতবর্ষের রাজনীতিতে রয়েছে, ইউপিএ 2 এর একটা ইতিহাস ভারতবর্ষের রাজনীতিতে রয়েছে। ভারতবর্ষের জোট রাজনীতির যে প্রক্রিয়া, এটা জয়প্রকাশ দা ভালোভাবে আমার থেকে অনেক বেশিভাবে জানেন, কারণ জয়প্রকাশ দা সে সময় তখন কংগ্রেস রাজনীতির সাথে প্রত্যক্ষ যুক্ত ছিলেন। যে ভারতবর্ষের যে রাজনীতি, তাতে জোট রাজনীতির একটা আলাদা গুরুত্ব রয়েছে, কিন্তু কোনো দল শাসনকালে আমরা একদম পঞ্চায়েত থেকে শুরু করে সাংসদ পর্যন্ত সরকার পক্ষ থেকে বিরোধী পক্ষে চলে যাচ্ছেন এবং বিরোধী পক্ষে যাওয়ার পরপরই তার পরের দিন থেকে সরকার পক্ষে বিভিন্ন মানুষজন সম্পর্কে তার দুর্নীতি নিয়ে অভিযোগ তুলছেন। এই চিত্রনাট্য আমরা জীবনে দেখিনি। জয়প্রকাশ দা আজকে নিশ্চয়ই অস্বস্তি লাগবে, উনি নিজে পর্যন্ত এখানে উপস্থিত থেকে বারবার করে চিট ফান্ড ইস্যুতে, বারবার করে নারদা ইস্যুতে যখন ভাগ 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 যে ব্যক্তিদের নামে স্লোগান তুলতেন, আজকে তারাই কিন্তু তার দলে গিয়ে রাজনৈতিক শক্তি বৃদ্ধি করছে। এই জায়গাগুলো তো ব্যাখ্যা করতে হবে। এটা পশ্চিমবঙ্গের রাজনীতি কখনো এর আগে দেখেনি। দীর্ঘ 34 বছরের বাম শাসনকালে কখনো এই চেহারা, এই দৈন্যতা, এই হিংসা, এই দুর্নীতির অভিযোগ, এই ধর্মকে ব্যবহার করা এই মানুষ দেখেনি রাজ্যের। আমি চন্দ্রমাদির একটু রিঅ্যাকশন নিয়ে নেব অল্প করে, তারপর বিশ্বনাথ দার কাছে আসবে একেবারে এই প্রসঙ্গে। হ্যাঁ, না আমি দেবাশিস বাবুকে বলবো যে 2011-র আগে মানুষ এখানে দুর্নীতি দেখেনি। মানে এখানে যতগুলো কেলেঙ্কারি হয়েছিল, সে খাদ্য থেকে শুরু করে বাকি সেটা কেউ দেখেনি। এখানে যত মানুষ নিয়ে কেলেঙ্কারি হয়েছে, মাটির নিচে কঙ্কাল পাওয়া গেছে, সেটা হয়নি। এইসব বলে লাভ নেই। বাম শাসনকালের সেই সময় যে সমস্ত সমালোচনা যা যা উঠেছিল মানুষের সামনে, সেগুলো দেখেননি বলছেন কেন? তাতে আর্কাইভে ডকুমেন্টেশন আছে।
আর গত 2011 থেকে আজ আপনি- পর্যন্ত এই সময়কালে দুর্নীতি নিয়ে রাজনীতির আলোচনায় যে পরিমাণ আরে আলোচনা বাবা, হচ্ছে, আর্কাইভে হিংসা, তো আছে, সন্ত্রাস আমি নিয়ে আলোচনা জানি হচ্ছে, দেবাশিস এর বাবু। তুল্যমূল্য আপনি বিচার হওয়া উচিত। বলেছেন, আমি কিন্তু নিশ্চয়ই একটা কথাও পশ্চিমবঙ্গের বলিনি। মানুষজন তার অভিজ্ঞতা আপনি দিয়ে এটাকে বলেছেন, মূল্যায়ন আমি করছে। একটা কথাও বলিনি। আর আমি বলছি আপনার কাছে দেখতে যে বিশ্বনাথের আপনারা কাছে কেউ দেখেনি, মানুষকে কঙ্কাল বানিয়ে দিয়েছেন, দেখেনি। আর জয়প্রকাশ বাবু 2011-র মানে আগে উনি নাকি শুধুই মমতা বন্দ্যোপাধ্যায় এখনো বিরোধিতা করছেন, একটু আগেও বিশ্বনাথের কাছে বিরোধিতা আসি। করেছেন। বিশ্বনাথের কবে কাছে আসি। ভারতীয় চন্দ্রবাদী জনতা আসবো পার্টি পরে আবার। জয়েন বিশ্বনাথের করেছেন কাছে একটু কংগ্রেসের আসি। থেকে? বিশ্বনাথ দা। তা আপনি কবে জয়েন করেছেন আর কবে তখন বিরোধিতা করেছেন বলুন তো? দেখো, থামাতে হবে না, আমি দূরের থেকে বলতে এসব বুঝতে পারছি বলে না। লাভ নেই, এসব বলছি যে কথা দুটো বলা তিনটে জয়প্রকাশ বিষয় বাবুর আমাকে কাছে জানাতে কোনো হবে। মানে হয় না। জয়প্রকাশ দা একটু শুনে নি ভারতীয় বিশ্বনাথের কথা, জনতা তারপর আবার পার্টি আসবো। একটা বিশ্বনাথ দা, আপনি ভিন্ন বলুন। মেরুতে আরে চলে আমার গেছে বলতে দিলে কংগ্রেস বলতে পারবো, থেকে। হ্যাঁ জয়প্রকাশ দা বলবেন, শুনুন, বলবেন। শুনুন। বিশ্বনাথ দা একেবারেই বলেনি। বিশ্বনাথ দার একটু প্রতিক্রিয়া নিয়ে নি, তিনি একটু বলুন, তারপর আবার আপনাদের কাছে আসবো। বলছি, আমার দুটো জিনিস মনে হয়েছে। একটা হয়েছে যে 2011 সাল থেকে স্টুডিওতে প্রতিনিয়ত যেটা আমরা দেখছি সেটা হলো দল বদলের একটা ধারাবাহিকতা দেখতে পাচ্ছি। পশ্চিমবাংলার রাজনীতিতে দল বদলের এই ধারাবাহিকতা কিন্তু বাম আমলের ছিল না, কংগ্রেস আমলেও ছিল না। মানে এই যেভাবে দল বদল 11 সাল থেকে শুরু হলো তৃণমূল শাসনকালের থেকে, আর আজকে সেদিন বিভিন্ন দল থেকে পতাকা এনে বলা হচ্ছিল যে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন যজ্ঞে সামিল হয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হয়েছেন, আর আজকে বলা হচ্ছে যে নরেন্দ্র মোদীর উন্নয়ন যজ্ঞে সামিল হয়েছেন। দল বদলের এই রাজনীতি 11 সালের আমদানি এবং পশ্চিমবাংলার রাজনৈতিক সংস্কৃতির অঙ্গ হয়েছে। আর দুর্নীতি নিয়ে তুমি যদি আমায় বলো যে দুর্নীতির আলোচনা যেমন বেড়েছে, শুধু তাই নয়, স্কেল মানে বিভিন্ন স্কেলে দুর্নীতি। ধরো পঞ্চায়েত পুরসভায় একেবারে দুর্নীতি বাম আমলে ছিল না এটা আমি বলতে পারি না, কিন্তু তার পরিধি, তার ব্যাপ্তি, তার দৈনন্দিন জীবনে তার ঘাত প্রতিঘাত এতটাই ব্যাপ্ত যে প্রতিনিয়ত দুর্নীতি একটা ইস্যু হয়ে উঠছে, মানুষের জীবন ব্যতিব্যস্ত করে তুলছে। কিন্তু দুর্নীতি দমনের উপায়গুলো নিয়ে কতটুকু বলি আমরা বলতো? যতটা দুর্নীতি নিয়ে আলোচনা করি, দুর্নীতি কিভাবে আমরা সমাধান করব তা না জয়প্রকাশ দার বিজেপি বলে, না চন্ডিমাদির তৃণমূল কংগ্রেস বলে। কেন লোকায়ুক্ত প্রতিষ্ঠানটাকে অকেজো করে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার? কেন লোকপাল দিল্লিতে অকাজু করে সারদা হোক, নারদ হোক, এই যে বড় বড় কেলেঙ্কারি দুর্নীতির কথা আপনি বলছেন, এগুলোর কিন্তু এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি। আমরা ফিরে আসছি একটা বিরতির পর, এই নিয়ে আলোচনায় ফিরবো, সঙ্গে থাকবেন। আমরা আসবো আলোচনায়, তার আগে আপনাদের জানিয়ে রাখি ভোটের আগে রাজ্যে আসছে 2 কোম্পানি সিআরপিএফ, এবং সূত্রের যেটা খবর যে এই 2 কোম্পানি সিআরপিএফ যারা আসছে বিশিষ্টদের নিরাপত্তার জন্য, তারা একেবারে ভোট পর্যন্ত থাকবে। অথচ ভোটের দিনক্ষণ কিন্তু এখনো ঘোষণা হয়নি। আর এরই মধ্যে ভোটে হিংসার আশঙ্কা নিয়ে রাজ্যপাল আবারও সরব হলেন। কি বলেছেন তিনি দেখুন। हर चुनाव के अंदर एक ही चर्चा है देश में कि पश्चिम बंगाल का चुनाव रक्त रंजित होगा, विल बी अटेंडेड बाय वायलेंस। मैं सभी से अनुरोध करता हूं, सरकारी तंत्र से करता हूं, पुलिस से करता हूं, आप लोगों से भी करता हूं, हम ऐसे वातावरण का निर्माण करें जहां वी हैव वायलेंस फ्री इलेक्शंस। कुछ भी डायल्यूशन होता है मतदाता प्रभाव में डाला जाता है, मतदाता फेयरलेसली वोट नहीं दे पाता है, सरकारी तंत्र राजनीतिक कार्य करने में लग जाता है, सरकारी वाहन, सरकारी दफ्तर, सरकारी कर्मचारी यदि वो पॉलिटिकल वर्क करेंगे तो 2 बड़ी गलतियां होंगी। पब्लिक सर्वेंट पब्लिक का ही काम कर सकता है। पब्लिक सर्वेंट यदि अगर पॉलिटिकल वर्क करेगा तो ये बहुत बड़ा कुठाराघात होगा प्रजातांत्रिक व्यवस्था पर। रूल ऑफ लॉ को इससे बड़ी कोई चुनौती नहीं हो सकती है। संवैधानिक आत्मा को धूमिल करने का काम है। চন্দ্রিমাদি, বাংলার ভোট রক্তাক্ত হবে, পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে এগিয়ে আসতে হবে। আচ্ছা, এখানে তো মাননীয় রাজ্যপাল রোজই একটা পলিটিক্যাল বক্তৃতা দেন, আজকেও দিলেন। উনি সবই আগের থেকে জানতে পারেন, ভবিষ্যৎবাণী করে দিচ্ছেন যে এখানে রক্তাক্ত হবে। উনি তো কুঠারাঘাতটা করছেন। গণতন্ত্রের ওপর কুঠারাঘাত কে করছে?
এই রাজ্যের মাননীয় রাজ্যপাল করছেন। প্রতিদিন নিজেকে আইডেন্টিফাই করে নিয়েছেন ভারতীয় জনতা পার্টির সঙ্গে এবং কোনো জায়গায় নিরপেক্ষতা বজায় রাখেন না। সুতরাং এই যে সিআরপিএফ এর নামে এখানে ওই সিআরপিএফ নিয়ে এসে কাদের নাকি নিরাপত্তা দিতে হবে তাদের নামে সিআরপিএফ নিয়ে আসা, কিছু হবে না। রাজ্যপাল দেখবেন এখানে দেখবেন এবং জয়প্রকাশ বাবুরা দেখবেন তৃতীয়বারের মতন আজকে আমাদের প্রতিষ্ঠা দিবস। আমরা একদম দৃঢ়তার সাথে বলছি তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে। এটা আটকাতে পারবেন না ওসব সিআরপিএফ এনে। আপনি একটু ভাবুন না, আপনি একটু ভাবুন কি হয়েছিল, আপনি আর বলতে হবে না। আপনি ভাবুন, আপনি যত কম বলবেন ততই ভালো। শুনুন না শুনতে হবে, আপনারা একটু শোনার ধৈর্য রাখুন। রাজ্যপাল রাজনৈতিক কথা বলছে বলে তার কথাটা সত্যি না মিথ্যে এটা বলুন। যে উনি বলছেন যে এ রাজ্যে নির্বাচন রক্তাক্ত আগেও হয়েছে, আমাদের আশঙ্কা সামনে হবে। আপনাদের সময় যতগুলো নির্বাচন আপনারা বলুন, আপনারা ক্ষমতায় আছেন, আপনাদের হাতে আইন শৃঙ্খলা, আপনারা বলুন যে নির্বাচন রক্তাক্ত হবে না। আরে আপনি বলুন না, মমতা বন্দ্যোপাধ্যায় বলুন যে নির্বাচন রক্তাক্ত হবে না। আপনাদের বলার সাহস নেই, আপনাদের বলার সাহস নেই। একটু বিশ্বনাথদার কাছে আসবো, বিশ্বনাথদা, যেভাবে উত্তেজনার পারদ চরমে উঠছে, তরজা চলতে পারে, বাকযুদ্ধ চলতে পারে, জানি না, আমাদের কারুরই জানা নেই আগামী দিনে ভোট কিভাবে কি আসতে চলেছে। আমরা প্রত্যেকেই চাই, প্রতিটি নাগরিক চাই, প্রত্যেকটি মানুষ চাই শান্তিপূর্ণ ভোট হোক, কিন্তু অতীতের যে অভিজ্ঞতা, অতীতের যে ইতিহাস, সেটা কিন্তু খুব সুখকর নয়। বাংলার মানুষ একেবারে অবাধে নির্বাচন চায়, যাতে তার নিজের ভোটটি দিতে পারে। একেবারে প্রথমে একটা ইনফরমেশন তোমাদের দেই, 2016 বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার 2 মাস আগে কেন্দ্রীয় ফোর্স এসেছিল, অর্থাৎ ইলেকশন কমিশন নির্ঘণ্ট ঘোষণার 2 মাস আগে কেন্দ্র থেকে সেন্ট্রাল ফোর্স এনেছিল এরিয়া ডমিনেশন কিছু এলাকায় উত্তেজনা কমানোর জন্য। এবার রাজ্যপালকে তুমি 1 মিনিটের জন্য সরিয়ে রাখো, রাজ্যপাল তো এসছে 1.5 বছর হলো। পঞ্চায়েত নির্বাচন 2018 100 লোকের লাশের উপর দিয়ে নির্বাচন হয়েছে। তার আগের নির্বাচনগুলো একটাও কি আমাদের এটা লজ্জার, আমি তোমায় বলছি, একটার পর একটা নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনগুলো লাশের উপরে হচ্ছে, রক্তের উপরে হচ্ছে, মারপিটের উপরে হচ্ছে, বুথ থেকে বুথ জ্যাম করে হচ্ছে, বুথ থেকে সরিয়ে দিয়ে হচ্ছে। বাংলা বাঙালি নিয়ে আমরা যারা গর্ব করি, এটা তো লজ্জা, এটা তো লজ্জা। আমি একটা কথা বলবো, কিন্তু এর উত্তর আমার থেকেও নেবে। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন পেপার জমা পর্যন্ত দেওয়া যায়নি, কিন্তু এই অভিজ্ঞতা এবং জয়প্রকাশ দাকে এই প্রশ্নও কিন্তু তারা করবে যে ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচনেও 100% ছুঁই জায়গায় কোনো নির্বাচন প্রক্রিয়া বিজেপি শাসিত ত্রিপুরাতে কিন্তু সেখানেও হচ্ছে না। ফলে সামগ্রিকভাবে যে জায়গাটা হচ্ছে চিন্তার জায়গা, যে গণতান্ত্রিক যে প্রক্রিয়ার ব্যাপারে মানুষকে সচেতন মারা যায়নি। আমি চন্দ্রিমাদির কাছে আসবো। না, আমি একটু বিশ্বনাথ বাবুকে বলবো, ওনার অনেক কিছুতে লজ্জা হয়, তো আমাদেরও লজ্জা হয় যে একটা নাগরিক হয়ে বিশ্বনাথ বাবু কিন্তু একবারও ভোট দেননি। বিশ্বনাথ বাবুই বলেন যে আমি একবার ভোট দিতে চাই না, তো যে ভোট দিতে যায় না আপনি তো নিজেই বলেন, আপনি বলেছেন ভোট দিতে চাই না, আপনি যে দল বদলের মতো মত বদল করেন, আপনি যে মত বদল করেন এটা কোনোদিন আগে দেখিনি। আপনি তো ঘন ঘন আমার তো নির্দিষ্ট মত নেই, আমার তো নির্দিষ্ট মত থাকার কথা নয়। আপনি জাস্টিফাই করেন আমার অবস্থানটাকে। বিভিন্ন ইস্যু নিয়ে এই তরজা, এই
বাকযুদ্ধ চলতেই পারে, কিন্তু যে তরজা যে বাকযুদ্ধ যাই হোক না কেন, ভোট এগিয়ে আসছে ক্রমশ। সেই ভোট যেন একেবারেই শান্তিপূর্ণ হয়, তার আগে ও পরে কোনো রকম কোনো অশান্তিকর অনুভূতপ্রেত ঘটনা যেন না হয়, এটাই আমরা প্রত্যেকে চাইবো। এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। একটু পরেই দেখুন নজরে নটা, চোখ রাখুন এবিপি আনন্দ। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন। সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।